গায়ে হলুদের দিন রাতে আমার সদ্য প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বসল। সাদা কাগজে গোটা গোটা অক্ষরে লিখে যাই, আমি আবার ফিরে আসব। মৃত্যুর খবরটি আমার কানে পৌঁছাতেই হলুদ সন্ধ্যা ফেলে রেখে তার বাড়িতে ছুটে যাই আমি। রাবেয়ার সাথে আমার 7 বছরের সম্পর্ক ছিল। স্কুল জীবন থেকেই খুব পছন্দ করতাম মেয়েটাকে। তার সাথে আমার পরিচয়টাও হয়েছিল একটু অদ্ভুতভাবে। একবার স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম আমরা কয়েকজন। ব্যাপারটা কিভাবে যেন বাসায় জেনে ফেলে। পরের দিন বাবা আসেন স্কুলে ঘটনা সত্য কিনা জানার জন্য। রাবেয়া স্যারদের চোখ ফাঁকি দিয়ে ঘটনা মিথ্যা বলে বাবাকে বাড়ি পাঠিয়ে দেয়। অথচ রাবেয়াকে তখন আমি ভালো করে চিনতামই না। স্কুল ছুটির পর জিজ্ঞেস করতেই সে মুচকি হেসে বলেছিল, মন বলেছে তাই। কিন্তু সেদিন তার চোখে আমার প্রতি অগাধ ভালোবাসা দেখতে পেয়েছিলাম আমি। তারপর থেকেই টুকটাক কথা বলা শুরু দুজনের। রাবেয়ার বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা পথের দূরত্ব ছিল। স্কুল ছুটির পর এগিয়ে দেওয়ার বাহানায় অনেকক্ষণ গল্প করা যেত মন খুলে। কিন্তু তখনও কেউ কাউকে ভালোবাসার কথাটা বলতে পারিনি। নবম শ্রেণীতে ভর্তি হওয়ার কিছুদিন পরের ঘটনা। রাবেয়া আচমকা স্কুলে আসা বন্ধ করে দিল। সারাটা দিন ওর বাড়ির পাশে ঘুরঘুর করতাম মেয়েটাকে একটু দেখার জন্য। কিন্তু রাবেয়ার ছোট বোন ছাড়া কাউকেই চোখে পড়তো না। জানাজানি হওয়ার ভয়ে তার বোনকে জিজ্ঞেস করার সাহস আমার তখনও হয়ে ওঠেনি। এই কয়টা দিনের ছটফট করার সময়টুকুতে আমি বুঝে গিয়েছিলাম রাবেয়া আমার মনের পুরোটা স্থান দখল করে ফেলেছে। তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমি। দিন 15 পর সন্ধ্যার দিকে আমার রুমের জানলায় দুটো টোকা পড়ে। ধর্মর করে জানলা খুলতেই দেখি রাবেয়া দাঁড়িয়ে। রাবেয়াকে জড়িয়ে ধরে আমার সে কি কান্না। এমন আচরণে রাবেয়া পুরো হতভম্ব হয়ে যায়। জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? বললাম, কোথায় হারিয়ে গিয়েছিলে? সে বলল, নানা বাড়ি গিয়েছিলাম, প্রচণ্ড জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারিনি। রাবেয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, খুব ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। রাবেয়ার চোখ সেদিন আমার কথায় ভিজেছিল। শুধু বলল, এই কথাটা বলতে এতদিন সময় লাগে? বাকি রাতটুকু পুকুর পাড়ে বসে জ্যোৎস্নার আলোতে গল্প করে কেটে গেল। স্কুল জীবন পেরিয়ে কলেজে উঠতেই রাবেয়ার কথাটা বাবার কানে চলে গেল। বাবা ছিলেন খুব রাগী প্রকৃতির মানুষ। তার একমাত্র ছেলের প্রেমের প্রণয় ঠিক মেনে নিতে পারলেন না। তাছাড়া রাবেয়ার পরিবারের আর্থিক অবস্থা একটু কম ছিল আমাদের থেকে। বাবা গিয়ে ঝামেলা বাঁধিয়ে দিল রাবেয়ার বাবার সাথে। দুজনের মাঝে হাতাহাতি হয়েছিল গ্রামের বাজারে। এই নিয়ে বিচারও বসে। কিন্তু বাবার প্রতিপত্তির জোরে গায়ে আঁচ লাগেনি এতটুকু। উল্টো রাবেয়ার বাবাকে জরিমানা করা হয় 5,000 টাকা। এত কিছুর মাঝেও আমি ছিলাম অবিচল। প্রায় বাবার সাথে ঝগড়া হতো আমার। বাড়িতে ঢুকলেই রাবেয়ার প্রসঙ্গটা টেনে আনতেন তিনি। আবেগের বয়সে তখন মাথায় রাবেয়া ছাড়া আর কিছুই কল্পনা করতে পারতাম না। শেষ পর্যন্ত বাবার সাথে কথা বলাটা বন্ধ হয়ে গেল। তারপরও দুজনে লুকিয়ে কথা বলা ছাড়িনি। সম্পর্কটা ঠিক আগের মতোই ছিল আমার আর রাবেয়ার মাঝে। রাবেয়াকে কথা দিয়েছিলাম, বাবাকে মানিয়ে তারপর তোমাকে বিয়ে করব। সম্মতি ছাড়া পালিয়ে বিয়ে করার মতো ছেলে আমি নই। এই পরিস্থিতির মাঝে কলেজ ছেড়ে ভার্সিটিতে পা রাখলাম আমি। রাবেয়ার বাবা মেয়েকে আর পড়াবে না বলে কলেজ জীবনেই ইতি টেনে দিলেন। উপায় না পেয়ে রাবেয়ার সাথে দেখা করতে তাদের বাড়িতে যেতে হতো আমাকে। একদিন ধরাও পড়লাম ওর বাবার কাছে। আমাকে নিয়ে আবার বিচার বসলো গ্রামে। কিন্তু এবার আর বাবা তার ছেলেকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত গ্রামের সবার সামনে হাত ধরে ক্ষমা চাইতে হলো আমাকে। এই খবর শুনে মা স্ট্রোক করে বসলেন। আমি পুরো পাগলের মতো হয়ে গেলাম মায়ের অবস্থা দেখে। ডাক্তার বললেন, এই সময় এমন কিছু করা যাবে না যাতে আপনার মায়ের মনে খারাপ প্রতিক্রিয়া তৈরি হয়। মা আমার হাত তার মাথায় রেখে প্রতিজ্ঞা করালেন, আমি যেন রাবেয়াকে ভুলে যাই আর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করি। চারদিক থেকে মানসিক নির্যাতনা নিতে পারছিলাম না। রাবেয়ার সাথে শেষ বিদায় নিয়ে নতুন একটি মেয়েকে জীবনসঙ্গিনী করার জন্য রাজি হয়ে গেলাম। রাবেয়া শুধু বলেছিল, আমি ছাড়া তুমি কখনো সুখী হতে পারবে না। মৃত্যুর পর বাড়ির পরিবেশ কতটা ভয়ঙ্কর হয় তা রাবেয়ার লাশ না দেখতে গেলে আমি কখনোই বুঝতে পারতাম না। পুরো বাড়ি অন্ধকারে ডুবেছিল। পূর্ব কোণে টিনের ঘরের সামনে একটা বাতি জ্বলছিল টিমটিম করে। তার নিচে বিছানার চাদরের উপর রাবেয়ার লাশ। আমাদের গ্রামে আত্মহত্যা করা মানুষের বাড়িতে কেউ উকি পর্যন্ত দিত না। চরম পাপের কাজ বলে গণ্য করা হতো। শুধু 2 জন পুলিশ দমের অপেক্ষায় আম গাছের পাশে দাঁড়িয়ে পায়চারি করছিল। ঘরের ভেতর থেকে রাবেয়ার মায়ের মুখ চেপে কান্না ভেসে আসছিল ক্ষণে ক্ষণে। আর রাবেয়ার বাবা তো টিনের দরজার সামনে বসে আক্ষেপ করছিল, এভাবে মরতে গেলি কেন রে মা? আমি জানাজা দিব কেমনে?
আমার শরীর সমানে কাঁপছিল। পুলিশ দুইজনের চোখ ফাঁকি দিয়ে দুরু দুরু বুকে রাবেয়ার লাশের পাশে গিয়ে বসে পড়লাম। মৃত মানুষের মুখ আগে কখনো দেখিনি, এমনকি আত্মীয়দের কেউ মারা গেলেও যেতাম না, কিন্তু হাজার হলেও আমার ভালোবাসার মানুষ বলে কথা। খুব সাবধানে রাবেয়ার মুখের উপর থেকে চাদর সরিয়ে দিলাম। মুখটা ফ্যাকাশে ছিল, গলার মাঝের কালচে ডাকটা দেখে খিঁচুনি দিতে শুরু করলো আমার শরীরটা। বড় ভয়ঙ্কর ছিল সে দৃশ্য। আমি আর সহ্য করতে পারলাম না, গুঙিয়ে কেঁদে উঠলাম রাবেয়ার জন্য। আর তখন ঘটল ভয়ঙ্কর এক কাণ্ড। আচমকা আমার ডান হাত শক্ত করে চেপে ধরল রাবেয়া। ঠোঁটগুলি দাঁতের কর্মর শব্দে কেঁপে বলল, মৃত্যুর আগে এই মায়া কই ছিল তোর? আমি ফিরব, খুব তাড়াতাড়ি ফিরব। চিৎকার দিয়ে এক ছিটকে দূরে গিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে পুলিশ দুইজন দৌড়ে আসে আমার কাছে। জিজ্ঞেস করতেই বললাম, রাবেয়া রাবেয়া আমার হাত চেপে ধরেছিল। একজন পুলিশ বিরক্ত হয়ে বলল, গাঁজা কি বেশি খাওয়া হয়ে গেছে নাকি? তারা দুজনে আমার কথাটা খুব একটা বিশ্বাস করেনি, কিন্তু বাসায় ফিরতেই কবজিতে আঙুলের ছাপ দেখে ভয়টা আরো প্রবলভাবে ঘিরে ধরল আমায়। সত্যি তাহলে রাবেয়ার মৃত শরীর আমাকে শক্ত করে ধরেছিল? রাবেয়ার ঝামেলা মিটমাট করতে 2 দিন পেরিয়ে গেল আমাদের। রাবেয়ার বাবা মৃত্যুর অভিযোগ তুলে আমাকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু কাগজের পাতায় আমার নাম লেখা না থাকায় পুলিশ ঝামেলা সহজেই এড়ানো গেল। বাবা দেরি করতে চাইলেন না। পরদিন সোমবারে বড় অনুষ্ঠান করে আমার বিবাহিত স্ত্রী নিশিকে বাড়িতে তুলে আনা হলো। নিশি দেখতে ছিল খুব সুন্দরী, নম্র আচরণ আর মিষ্টি মুখে বাড়ির সবার মন জয় করে নিয়েছিল। কিন্তু আমার মন থেকে তখনও রাবেয়ার মৃত্যুর ধকলটা কাটিয়ে উঠতে পারিনি। প্রায় মনে হতো কেউ আমার দিকে দূর থেকে খুব মায়া নিয়ে তাকিয়ে আছে, পরিচিত কণ্ঠে আমায় ডাক দিবে, কিন্তু আশেপাশে তাকালে তেমন কিছুই চোখে পড়তো না। বাবা নিচে দাঁড়িয়ে থেকে খুব সুন্দর করে তার ছেলের বাসরঘর সাজিয়েছিল। হাজার হলেও একমাত্র ছেলে বলে কথা। নানা ব্যস্ততায় পুরো দিন কেটে গেল চোখের পলকে। আস্তে আস্তে মানুষজন চলে যেতেই বন্ধু বান্ধব জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল আমাকে। দরজা বন্ধ করে দেখতে পেলাম লাল শাড়ি পরে নিশি বিছানায় চুপটি করে বসে আছে। আমি ধীরে ধীরে গিয়ে মেয়েটির পাশে বসলাম। পাঞ্জাবির পকেট থেকে আংটি বের করে ডান হাতে পরাতে গিয়ে মনে হলো আমি একটি মৃত মানুষের হাত ধরে ফেলেছি। কাঁচা মাংসের খসখসে চামড়ার আস্তরণ খসে পড়ছিল বিছানার উপর। পচা গন্ধে বমি বের হওয়ার উপক্রম। ভয়ে শরীর ঘামতে শুরু করলো আমার। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে কে তুমি? বিচ্ছিরি এক কণ্ঠে বলল, আমি রাবেয়া। এক লাফে দাঁড়িয়ে পড়লাম আমি। লাল শাড়ির ঘোমটা উঠাতেই ঝলসানো ফ্যাকাশে মুখটা দেখে আর সহ্য করতে পারলাম না। এক চিৎকার দিয়ে দৌড়ে বেরিয়ে পড়লাম বাসর ঘর থেকে। উঠানে দাঁড়িয়ে থাকা সকলে তখন ঘিরে ধরল আমায়। আতঙ্কের ছাপ দেখে সবাই অনুমান করতে পারল মজা করার মতো সময় এখন নয়। মুরব্বীরা জিজ্ঞেস করলো, কি হয়েছে বাদল? কিছু দেখে ভয় পেয়েছিস? আমি তখন কথা বলতে পারছিলাম না। খুব কষ্টে হাঁপিয়ে হাঁপিয়ে বললাম, রাবে আবার ফিরে এসেছে। লাল শাড়ি পরে আমার বিছানার উপর বসে আছে। কথাটা শুনে সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে গেল আমার বাসর ঘরের দিকে। দরজা খুলে দেখতে পেল সত্যি বিছানার উপর লাল শাড়ি পরে কেউ একজন বসে আছে। মামা সাহস করে এগিয়ে আসলেন তার দিকে। ঘোমটা তুলতেই দেখতে পেল নিশি বসে আছে। এমন কাণ্ডে নিশি বেশ লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বড় চাচা আমার কাঁধে মৃদু আঘাত করে বলল, তো দুষ্টুমি আর গেল না। বিয়ের দিন আমাদের সবাইকে বোকা বানিয়ে ছাড়লি। সবার থেকে ইচ্ছামতো বকা শুনে আমার তখন লেজে গোবরের অবস্থা। দরজা বন্ধ করে আবার বিছানায় গিয়ে বসলাম। নিশিকে জিজ্ঞেস করলাম, তুমি কি একটু আগে সত্যি বিছানায় ছিলে? নিশি মাথা নেড়ে বলল, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। কিন্তু কেন বলো তো? তুমি কি আমাকে দেখতে না পেয়ে রাগ করে বের হয়ে গিয়েছিলে নাকি? আমি আর বিস্তারিত না ঘেটে নিজেকে স্বাভাবিক করে কথা বলতে শুরু করলাম নিশির সাথে। কিন্তু রাবেয়ার ভূত তখনও মাথা থেকে নামেনি। আমি নিশ্চিত ছিলাম আমার চোখ ভুল কিছু দেখেনি আর আমার কান ভুল কিছু শোনেনি। সেটা আরো দৃঢ়ভাবে মনে গেঁথে গেল যখন বিছানার এক পাশ থেকে বিয়ের আংটি হাতে নিয়ে দেখতে পেলাম সেখানে চামড়ার হালকা আস্তরণ পড়ে আছে, যেন কেউ খুব রাগে হাত থেকে খুলে ফেলে দিয়ে গেছে বিয়ের আংটিখানা। এমন ছোটখাটো ভয়ের মাঝে কেটে গেল আমার বাসর রাত। পরদিন থেকে নতুন এক ভয় আমার চারপাশে ঘিরে ধরল।
প্রায় রাবেয়াকে দেখতে পেতে শুরু করলাম আমি, কিন্তু তার চেহারার মাঝে অস্বাভাবিকতার ছাপ ছিল। আগুনে ঝলসানো ভয়ঙ্কর সে মুখ, এক পলক তাকালে বুকে কাঁপন ধরিয়ে দিত। সে বাগানে হেঁটে বেড়াতো, কখনো বা দেখা যেত পুকুর পাড়ে, এমনকি মাঝে মাঝে আমার বারান্দায়ও দেখতে পেতে শুরু করলাম রাবেয়াকে। কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারলাম না, শেষে আবার পাগল ভেবে বসে কিনা। দেখা যেত আমি রুমে বসে নিশিকে নিয়ে প্রাণ খুলে কথা বলছি, আর তখনই রাবেয়া জানলার পাশে এসে দাঁড়াতো। তার চোখে মুখে রাজ্যের ক্রোধ দেখে আমি ঠিকমতো কথা বলতে পারতাম না, ভয়ে চুপসে যেতাম বিছানার কোণে। আমাকে নিয়ে বাড়ির সবার মাঝে ফিসফিসানি শুরু হয়ে গেল। নিশি অবশ্য আমার পাগলামি আচরণের কথা তাদের বলে দেয়। বড় চাচা প্রায় জিজ্ঞেস করতো, তোর মাথায় কি যন্ত্রণা হয়? আমার লজ্জায় অপলক চেয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। ছোটরাও আড়ালে আমাকে পাগল বলে উপাধি দিল। আমি যেন এক অন্যরকম নরকে বসবাস করতে লাগলাম। এক শুক্রবার বিকালের ঘটনা, বাড়ির ছেলেবুড়ো সবাই আমার এক চাচাতো ভাইয়ের বিয়ে খেতে পাশের গ্রামে যাই। আমার সকাল থেকে জ্বর থাকার কারণে যেতে রাজি হইনি। দেখাশোনা করার জন্য বাবা নিশিকে থেকে যেতে বললেন। নিশিও আর না করেনি, সবাইকে বিদায় দিয়ে বাড়িতে থেকে গেল। দুজনে খোশ মেজাজে গল্প করে দিনটা পার করে দিলাম। দুপুরের পর শরীরটা ভালো লাগতে শুরু করলো আমার, বিছানা ছেড়ে উঠানে পায়চারি করতে লাগলাম। বিকালের দিকে নিশি বলল তার নুডলস খেতে ইচ্ছা করছে। আমাদের বাড়ি থেকে দোকান বেশ দূরেই ছিল। গায়ে জামা পরে নুডলস আনতে বাজারে গেলাম, আর এটাই যেন আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। নুডলস নিয়ে উঠোনে ঢুকতেই ভীষণভাবে ভিমড়ি খেলাম। উঠোন জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। ডিম পাড়া লাল মুরগিটা এক কোনায় নিথর হয়ে পড়ে আছে, আর পোষা বিড়ালটার মাথা থেতলানো। হাত থেকে নুডলসের প্যাকেট পড়ে গেল আমার। নিশিকে জোরে জোরে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। এমন সময় গো গো একটা শব্দ শুনতে পেলাম রুম থেকে। ভয়ে আমার শরীর চলছিল না। একা বাড়িতে অঘটন ঘটে গেলে কে আসবে আমাকে বাঁচাতে? এমন দোটানার মাঝে গো গো শব্দটা আরো বেড়ে গেল। আমি ধীর পায়ে দরজা সরিয়ে ভেতরে ঢুকে পড়লাম। বাবার রুম পেরিয়ে আমার রুমের দরজার সামনে আসতেই চোখ দুটো এক জায়গায় এসে থেমে গেল। নিশি গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলে আছে, তার চোখ দুটো একদম স্থির, আর ঠিক তার নিচেই বসে আছে রাবেয়া। তার হাতে আমাদের বিয়ের আংটি। বলছে, কখনো ভালো থাকতে দিব না। আমার আত্মা বড্ড কষ্টে আছে রে। আর সহ্য করতে পারলাম না, লুটিয়ে পড়লাম মাটিতে। তাহলে কি সত্যি রাবেয়া ফিরে এসেছে? আমার সাথে এতদিন যা ঘটছিল তা কল্পনা ছিল না, একদম দিনের আলোর মতো পরিষ্কার ছিল। কিন্তু মৃত্যুর পর মানুষের তো ফিরে আসা সম্ভব নয়। তাহলে রাবেয়া ফিরে আসলো কিভাবে? আর রাবেয়া মারা গিয়েছিল ফাঁসিতে ঝুলে, তবে তার মুখ ঝলসে গেল কিভাবে? আমার মৃত প্রেমিকা রাবেয়ার হাতে বিয়ে করা নতুন বউ নিশির ফ্যানের সঙ্গে ঝুলে পড়ার মৃত দৃশ্য সহ্য করতে পারিনি। লুটিয়ে পড়লাম মাটিতে। কত সময় পর চোখ খুললাম তখনও আন্দাজ নেই, কিন্তু বুঝতে পারলাম রাত অনেক গভীর হয়েছে। নিস্তব্ধ উঠোন জুড়ে ঝিঝি পোকার আওয়াজ আসছিল বাহির থেকে। দেখতে পেলাম সবাই শত উৎকণ্ঠা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক হতে আমার কিছুটা সময় লাগে, আর সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম নিশির জন্য। সবাই আমার কান্না দেখে প্রথমে ভূত দেখার মতো চমকে ওঠে। মাকে জিজ্ঞেস করলাম নিশির জানাজার সময় কখন। আমি মেয়েটাকে বাঁচাতে পারলাম না। আমার কথা শুনে ঘরের মাঝে পিনপিন নীরবতা নেমে এলো। বাবা এগিয়ে এসে বলল, এসব পাগলের মতো কি বলছিস তুই? নিশির জানাজা হতে যাবে কেন? আমি আবারও কেঁদে বললাম, নিশিকে বাঁচাতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করে দিও। আর তখনই দুধের গ্লাস হাতে নিয়ে নিশি ভেতরে ঢোকে। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। বিছানা ছেড়ে উঠে গিয়ে নিশিকে ধরে বললাম, তুমি বেঁচে আছো তাহলে? এমন আবল তাবল প্রলাপ দেখে বাবা বললেন, তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? আমি বললাম, বাবা, রাবে আমাকে সুখী হতে দেবে না, সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করে, আর সুযোগ পেলেই একটা অঘটন ঘটাই। তোমরা দাওয়াত খেতে বের হওয়ার পর আমি বাজারে গিয়েছিলাম নুডলস কিনতে, আর এসে দেখি সব কিছু উলট পালট হয়ে আছে। ডিম পাড়া মুরগিটা মরে পড়ে আছে এক কোনায়, বিড়ালটার মাথা থেতলানো, আর ভেতরে ঢুকে দেখি নিশির লাশ ফ্যানের সাথে ঝুলে আছে। এই দৃশ্য আমি সহ্য করতে পারিনি। আমার বড় চাচা ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ।
তিনি কিছু একটা আঁচ করতে পেরে বাবা আর আমাকে রুমে রেখে সবাইকে বের করে দিলেন বাহিরে। এক মনে তসবি চোপে চোখ বন্ধ করে হাঁটাহাঁটি করতে লাগলেন রুম জুড়ে। তারপর চোখ খুলে আমার পাশে বসে বললেন, তুই আর নিশি কিছুদিনের জন্য বাহির থেকে ঘুরে আয়। এই বাড়িতে খারাপ নজর লেগেছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি বললাম, খারাপ নজর নয় চাচা, রাবেয়ার আত্মা আমার থেকে প্রতিশোধ নিতে চাই। রাবেয়ার লাশ দেখতে যাওয়ার পর থেকেই আমি আশেপাশে তার ছায়া দেখতে পাই। চাচা মাথা নেড়ে বললেন, আমি তা জানি, কিন্তু সব কথা মুখে বলতে নেই, এতে ঝামেলা আর ক্রোধ দুটোই বাড়ে। নিশিকে নিয়ে কয়দিনের জন্য ঘুরে আই, আমি দেখছি কি করা যায়। বাবা আর চাচা চলে যাওয়ার পর আমি ঝিম মেরে কিছুক্ষণ বসে রইলাম বিছানার উপর। মনটা ছটফট করছিল অজানা কারণে। রাবেয়া আমার কাছে আসলে কি চাইছে? ভেবেছিলাম হয়তো নিশিকে মেরে আমার উপর প্রতিশোধ নেবে, কিন্তু নিশিকে মারেনি। তাহলে সবই কি আমার মনের ভুল ছিল? এমন দোটানার মাঝে বারান্দা থেকে গুনগুন করে গানের আওয়াজ শুনতে পেলাম আমি। সরু কণ্ঠটা কেমন পরিচিত লাগছিল। আর তারপরই এক লাফে উঠে দাঁড়ালাম। বারান্দায় উকি দিতেই চমকে উঠলাম। সাদা কাপড়ে মোড়ানো রাবেয়ার লাশ বারান্দায় পড়ে আছে। তার লাল টকটকে চোখ দুটো খোলা। আচমকা আমার পা চেপে ধরল সে। ধপাস করে পড়ে গেলাম নিচে। তার নখের আঁচড়ে গুঙিয়ে উঠলাম, কিন্তু ভয়ে মুখ দিয়ে শব্দ আসছিল না। রাবেয়ার মৃত শরীর হেসে বলছে, কিরে, বউকে খুব ভালোবেসে ফেলেছিস? 7 বছরের সম্পর্ক এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি তো সংসার নষ্ট করে দেব, শুধু দেখে যা আমি কি করি। বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু রাবেয়ার মুখ যেন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলো। আমাকে আরো শক্ত করে চেপে ধরলো তার দিকে। নখের আঁচড় আর নিতে পারছিলাম না। শরীরের সব শক্তি দিয়ে চিৎকার দিলাম আমি। আর একটু পরেই দৌড়ে ছুটে আসে নিশি। আমাকে বারান্দায় পড়ে থাকতে দেখে মেয়েটা কান্না করে দেয়। বারবার জিজ্ঞেস করে, বিছানা ছেড়ে উঠতে বলেছিল কে? আমি লুঙ্গির আড়ালে পা দুটো ঢেকে ফেললাম সঙ্গে সঙ্গে। এই বিষয়ে কোনো কথা বলিনি, কিন্তু আর চোখে তখনও দেখি রাবেয়া জানলার কোণে দাঁড়িয়ে। আমার স্ত্রীর কান্না দেখে সে অট্টহাসিতে ফেটে পড়ছে, যেন সে বলছে, বড্ড বাচ্চা বেঁচে গেলি আজ। এই ঘটনার 2 দিন পর নিশিকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমালাম আমি। নিশির মুখখানা তখনও গম্ভীর। তার মনের ভেতরে আমাকে নিয়ে বড় এক ঝড় বয়ে যাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। বিকালের দিকে সমুদ্রের পাড়ে হাঁটতে গিয়ে তার হাত ধরে বললাম, দেখো, মানুষের আগের জীবনে এমন ছোটখাটো দুর্ঘটনা থাকে। রাবেয়ার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তা শুধুই দূর থেকে। এখন তা অতীত হয়ে গেছে, তুমি আমাকে ভুল বুঝবে না। নিশি আমাকে অবাক করে দিয়ে বলল, আমি সেটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি রাবেয়া কি সত্যি তোমাকে দেখা দেয়? মানুষ বলছে রাবেয়ার মৃত্যুর পর তোমার নাকি মাথায় সমস্যা হয়েছে। আসল কারণটা কি আমাকে বলবে তুমি? আমি শুধু নিশিকে বললাম, আমার মাথা একদম সুস্থ আছে। অসুস্থ মানুষ কখনো এত নিখুঁতভাবে কথা বলতে পারে না। তবে রাবেয়ার অস্তিত্ব আমি সত্যি অনুভব করি, কিন্তু সেটা খুব ভয়ঙ্কর রূপে। নিশির সাথে বিকালের পর থেকে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। ভালোই চলছিল সবকিছু। আমি ভাবলাম হয়তো বড় চাচার কথাই ঠিক, সমস্যা আমাদের বাড়িতে, এখানে কোনো ঝামেলা হবে না। কিন্তু আমার ধারণা ছিল একদম ভুল। আড়ালে ওত পেতে অপেক্ষা করছিল অন্য কিছু, আর সেটা আমার জন্য নয়, নিশির জন্য। ঘটনাটি ঘটে ঠিক তার 2 দিন পর। আমরা সেদিন প্রচণ্ড ঘোরাঘুরি করি, সকাল থেকে একদম সন্ধ্যা অবধি। ক্লান্তে চোখে ঘুম জড়িয়ে আসছিল। রাতে খাবার খেয়ে বেশ তাড়াতাড়ি শুয়ে পড়লাম দুজনে। প্রচণ্ড গরমে ঘুম ভেঙে যায় আমার। বালিশের পাশ থেকে এসির রিমোটটা হাতে নিয়ে অনেক চেষ্টার পরেও চালু করতে পারিনি। রাগে রিমোট ছুটতে গিয়ে দেখি বিছানার পাশে নিশি নেই। প্রথমে ভাবলাম হয়তো ওয়াশরুমে যেতে পারে, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও ওয়াশরুম থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। ভ্যাপসা গরমের মাঝে আমি তখনও শুয়ে আছি, কিন্তু ডান দিকে ফিরতেই ডিম লাইটের মৃদু আলোতে মেঝের দিকে চোখ পড়তেই স্থির হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। চুল খোলা অবস্থায় একটি কালো ছায়া নিচে বসে আছে। লম্বা ঘন চুলে মুখ ঢেকে আছে তার। ছায়াটির হাতের মাঝে একটা চকচকে ছুরি। মেঝের উপরে সেই ছুরি দিয়ে কি যেন আঁকাআঁকি করছে সে।
আমার নিঃশ্বাস তখন দ্রুতভাবে উঠানামা করতে শুরু করলো। কি করব ঠিক বুঝতে পারছিলাম না। প্রচণ্ড সাহস নিয়ে সিদ্ধারা টান টান করে বিছানায় বসে পড়লাম। কিন্তু তখনও একটা দৃশ্য আমার দেখা বাকি ছিল। ছায়াটি আর কেউ নয়, অর্ধনগ্ন শরীরে নিশি বসে আছে। আর তার সামনে রাবেয়ার সাদা কাপড়ে মোড়ানো শরীর। নিশি তার হাতে ছুরি দিয়ে মৃত শরীরটাকে ক্ষতবিক্ষত করে চলেছে। আমি কাপা কণ্ঠে বললাম, এসব কি হচ্ছে? তখনই চুল সরিয়ে একটা সাদা চোখ আমার দিকে তাকালো। সে চোখ নিশির ছিল না, যেন নিশির শরীরেই অপার্থিব কিছু ভর করেছে। ফ্যাঁসফ্যাঁসে গলায় উত্তর দিল, দাঁড়া, আমি আসছি। রাবেয়ার লাশ রেখে নিশি ছুরি হাতে উঠে দাঁড়ালো। সাদা চোখ দুটো যেন আমায় কেটে ছিঁড়ে ফেলবে। আমি একটু একটু করে পেছোতে শুরু করলাম। দেয়ালে পিঠের অস্তিত্ব টের পেতেই বুঝে উঠলাম আমার সময় আর নেই। মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। নিশি আমার মুখের একদম কাছে চলে আসে। তার হিংস্রতার শব্দ আমি অনুভব করছিলাম। চোখের ভেতরে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। চোখ বন্ধ করে মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলাম আমি। কিন্তু সৃষ্টিকর্তা এবারও আমাকে বাঁচিয়ে দিল। এমন সময়ে ফজরের আজানের শব্দে আমার কোলে ঢলে পড়ল নিশি। সবকিছু মুহূর্তেই উদাও হয়ে গেল আমার রুম থেকে। ক্লান্ত শরীরটা চোখ বুজে এলিয়ে দিলাম নরম বিছানায়। এই ঘটনার পর নিশিকে নিয়ে পরদিন হোটেল ছেড়ে বের হয়ে পড়লাম। কথাটা বাবাকে বলতেই তিনি টেকনাফে দূর সম্পর্কের এক খালার বাসায় উঠতে বললেন। নিশি তখনও রাতের ব্যাপারে কিছুই জানে না। বারবার জিজ্ঞেস করছিল, এত সুন্দর রুম রেখে আমরা কোথায় যাব? আমি চুপ করে রইলাম। কোনো অজুহাত আমার কাছে ছিল না। শুধু মন বলছিল এখানে থাকা মোটেও নিরাপদ নয়। যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে। ব্যাগপত্র নিয়ে দুপুরের দিকে পৌঁছে গেলাম খালার বাসায়। দরজায় কড়া নাড়তেই ফ্রক পরিহিত ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়ালো আমাদের সামনে। মেয়েটির কোলে ছিল একটি কালো বিড়াল। আর খালা পরিচয় করিয়ে দিতে যেয়ে ঘটে গেল এক অবাক কাণ্ড। নিশিকে দেখে বিড়ালটি সমানে ডাক শুরু করলো। ঠিক ডাক নয়, কান্নার মতো শব্দ। খালা বলল, আমার মেয়ে শিলা, কথা বলতে পারে না। আর এই বিড়ালটিও নিত্যদিনের খেলার সাথী। আমি খালাকে জিজ্ঞেস করলাম, বিড়ালটি এমন করছে কেন? খালা তার মেয়ে শিলাকে জিজ্ঞেস করতেই শিলা হাতের ইশারায় কি যেন বলল খালাকে। আমি কিছুই বুঝতে না পেরে তাকিয়ে রইলাম খালার মুখের দিকে। কিন্তু খালার মুখ যেন আচমকা পাল্টে গেল। হাসি মাখা মুখে এসে ভিড়ল আতঙ্কে মেশানো এক বিধ্বস্ত চেহারা। আমি ব্যাপারটা বলতেই তিনি তখন এড়িয়ে গেলেন। সন্ধ্যার দিকে আমরা বসে গল্প করছিলাম। নিশি আচমকা উঠে চলে গেল বাহিরে। এর ফাঁকে আমি খালাকে বললাম, শিলা দুপুরের দিকে কি বলেছিল আপনাকে? খালা প্রথমে বলতে রাজি না হলেও আমার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত বলেই ফেললেন, আমার মেয়ে বোবা হলেও অস্বাভাবিক কিছুর অস্তিত্ব সহজেই বুঝতে পারে। আজ দুপুরে তোমার স্ত্রী নিশির পেছনে কেউ একজন দাঁড়িয়েছিল। আর বিড়ালটি সেই অদৃশ্য অভয়টাকে দেখেই ভয়ে এমন কান্না করছিল। আমি কিছু বলতে যাব তার আগেই কলপার থেকে শুনতে পেলাম নিশির আত্মচিৎকার। দৌড়ে গিয়ে দেখি নিশি দুহাতে মুখ ঢেকে বসে আছে। আর তার পাশেই দাঁড়িয়ে শিলা আর ছোট্ট বিড়ালটি। নিশি ভয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম। আর তখনই কলপারের ওই জায়গা থেকে একটি কালো কুচকুচে মেয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে আসছিল আমার দিকে। বিড়বিড় করে বলছে, বাঁচতে দিব না। ছায়াটি আমার কাছাকাছি আসতেই বিড়ালটি লাফ দিয়ে আমার সামনে এসে পড়ে। আর হামাগুড়ি দেওয়া মেয়েটি কোথায় যেন মিলিয়ে গেল। নিশির কথা শুনে আমি শিলার দিকে তাকালাম। খেয়াল করলাম মেয়েটির চোখ আমায় কিছু বলতে চাইছে, কিন্তু শিলা তো বলতে পারে না। তার চোখের ভাষা আমি কিভাবে বুঝবো? এই ঘটনায় নিশি খুব ভয় পেয়ে গিয়েছিল। ঘণ্টাখানেকের মাঝে জ্বর চলে আসে শরীরে। জ্বরের মাঝে আনমনে বিড়বিড় করছিল সে। আমি আর খালা তো চিন্তায় শেষ। রাতেই ডাক্তার ডেকে আনা হলো। কড়া ডোজের ওষুধ দিয়ে বলল, সকালের মাঝেই ঠিক হয়ে যাবে। আমি পাশাপাশি জলপট্টির ব্যবস্থা করলাম। এর মাঝে কখন যে চোখ লেগে আসে টেরই পেলাম না। নিশির নড়াচড়ায় ঘুম বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিন্তু চোখ খুলতেই টের পেলাম আমি আর নিশি ছাড়াও এই রুমে কেউ একজন আছে। আর সে আমার খুব কাছে দাঁড়িয়ে। আমি নড়াচড়া না করে আর চোখে তাকালাম কিছু দেখার আশায়। আর আফসা অন্ধকারে প্রথম চোখে পড়ল বিড়ালটিকে। অন্ধকারে তার চোখ দুটো জ্বলজ্বল করছে। বিড়ালটির পাশে দাঁড়িয়ে আছে শিলা।
ছোট বাচ্চা মেয়েটিকে দেখে পুরনো ভয় আবার চেপে ধরলো আমাকে। এত রাতে শিলা আমার রুমে আসলো কিভাবে? তবে কি রাবেয়া এবার শিলার শরীরে ঢুকে পড়েছে? এমন কল্পনার মাঝেই শিলা আমার পাশে এসে বসে পড়ে। আমার শরীর আবার কাঁপতে শুরু করলো। আমার বাম হাতের উপর তখন নিশি শুয়েছিল। এমন অবস্থায় শিলা আমার গলা চেপে ধরলে নিজেকে রক্ষা করার কোনো শক্তি থাকার কথা নয়। এমন দোটানার মাঝে আমায় অবাক করে দিয়ে কথা বলতে না পারা শিলা বলে উঠল, সময় হাতে বেশি নেই। রাবেয়ার আত্মা বন্দী হয়ে আছে। তাকে মুক্ত করতে না পারলে তুমি আর নিশি বাঁচতে পারবে না। তোমাদের তিনজনকে কেউ একজন একেবারে মারবে না, তিলে তিলে একদম সময় নিয়ে মারবে। অন্ধকার ছেড়ে দ্রুতই মিলিয়ে গেল শিলা। কিন্তু আমি কি ভুল শুনেছি? শিলা তো কথা বলতে পারে না, তাহলে আমার সাথে অন্ধকারে কে কথা বলল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সারাটা রাত আমি দু চোখের পাতা বন্ধ করতে পারলাম না। ভোরের আলো ফুটতেই আর অপেক্ষা না করে খালাকে রাতে সব ঘটনা খুলে বললাম। সব শুনে খালা বলল, শিলা কোনো সাধারণ মেয়ে নয়। তোমাকে তো গতকাল বললাম, শিলা অস্বাভাবিক কিছুর অস্তিত্ব আগে থেকেই টের পেয়ে যাই। তুমি বরং ভালো এক হুজুর দেখাও। আশা করি শিলার কথার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি ছোটবেলা থেকেই একটু ধর্মবিমুখ ছিলাম, আর তাবিজ কবজ খুব একটা বিশ্বাস করতাম না। কিন্তু শিলার মুখে রাবেয়ার কথা শুনে আমার কাছে হুজুর দেখানোর বিষয়টা বেশ ভাবিয়ে তোলে। খালার থেকে বিদায় নিয়ে দুপুরে নিশিকে সাথে করে নিয়ে বাড়ি ফিরলাম আমি। সবাই বেশ খুশি হলেও বড় চাচা একটু নাখোশ হলেন। বললেন, বাড়ি এখনও নিরাপদ নয়, এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল? আমি বড় চাচার আচরণে বেশ অবাকই হলাম। আর খারাপ নজর থেকে বাড়ি নিরাপদ করতে এত সময় লাগে তা জানা ছিল না আমার। আমি মুখে কিছু না বলে এড়িয়ে গেলাম ব্যাপারটা। পরদিন আমি আর নিশি ঘুরতে বের হওয়ার কথা বলে গ্রাম থেকে অনেক দূরে এক হুজুরের বাড়ি রওনা দিলাম। নিশি একটু ভয় ভয়ে ছিল, বারবার আমাকে বলছিল আজকে না গেলে হয় না। কিন্তু আমি ছিলাম নাছোড়বান্দা। কোনো জিনিস একবার মাথায় ঢুকলে তা শেষ না করা পর্যন্ত খোঁজ করতে থাকে। প্রায় 3 ঘন্টা পথ পেরিয়ে নির্জন এক গাছপালায় ঘেরা বাড়ির কাছে পৌঁছালাম আমি আর নিশি। এই নির্জনে একটা মেয়েকে সাথে নিয়ে গা ছমছম করতে লাগলো আমার। বাড়ির সদর দরজায় পা রাখতেই টুপি পরিহিত একটা লোক এসে বলল, আপনাকে বড় হুজুর ডাকছে। লোকটার কথা শুনে অবাক না হয়ে পারলাম না। আমি তো এখানে আসবো তা কাউকে বলিনি, তাহলে এরা জানলো কিভাবে? যাই হোক, নিশিকে নিয়ে ভেতরে ঢুকতেই দেখি স্বাস্থ্যসম্মত এক ফরহেজগার লোক মেঝেতে পাটির উপর বসে আছে। আমি নিশিকে নিয়ে সালাম দিয়ে বসে পড়লাম নিচে। হুজুর সালামের উত্তরে বললেন, আপনি এখানে কেন এসেছেন তা আমি জানি, কিন্তু আপনার মনের ভেতরে আস্থার জায়গাটা খুব কম। আমি বললেই আপনি তা বিশ্বাস করবেন না। আমি বেশ রেগে গেলাম। লোকটা কি ভণ্ড? মনের বিশ্বাস নিয়ে প্রতারণা করছে। আমি বলে ফেললাম, আসলে আমার বিশ্বাস একটু কম, কিন্তু তারপরও আপনার সাথে দেখা করতে আসলাম। হুজুর কিছুক্ষণ বিড়বিড় করে কি যেন পড়া শুরু করলো। তারপর খুব ধীর স্থিরভাবে বলল, আপনার প্রাক্তন প্রেমিকাকে কালো জাদু করা হয়েছে, আর এমনভাবে করা হয়েছে যে আপনার প্রাক্তন প্রেমিকার আত্মা যেন আপনার সংসারে নিয়মিত ক্ষতি করে যেতে পারে। এতে অবশ্য লোকটার কোনো ফায়দা নেই, কিন্তু হিংসায় আর মনের খায়েশ মেটাতে শয়তানের বশবর্তী হয়েছে। একদিকে রাবেয়ার আত্মার মুক্তি মিলছে না, আর অন্যদিকে আপনি স্ত্রী নিয়ে নানা ভয়ঙ্কর ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন। খুব শীঘ্রই কালো জাদুর প্রভাব না কাটলে দুইজনের একজন মারা যেতে পারেন। আমি বড় হুজুরের কথা বিশ্বাস করিনি, বরং এক প্রকার ভণ্ড বলে বাড়ি চলে আসলাম। সন্ধ্যায় উঠোনে বসতেই নিশি বলল সে আমার সাথে দোকানে যাবে। আমি ব্যাপারটায় বেশ চমকে উঠলাম। নিশি তো এমন মেয়ে না, বাড়ির পুরুষের সামনেও সে খুব একটা আসে না, আর বলে কি না শাড়ি পরে আমার সাথে দোকানে যাবে। আমি কিভাবে যেন রাজি হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে একটু দূরে এক পুরাতন কবরস্থান ছিল। নিশিকে নিয়ে বাড়ির দরজা পেরিয়ে রাস্তায় উঠতেই সে দ্রুত হাঁটতে শুরু করলো। আমি কিছুতেই হেঁটে নিশির সাথে পারছিলাম না। বারবার থামতে বললেও কোনো কথা শুনছিল না মেয়েটা। এমন অবস্থায় হুট করে সে পুরাতন কবরস্থানে ঢুকে পড়ল নিশি। বেশ বড় ছিল সেই কবরস্থান। গ্রামের মানুষ মারা গেলে
এখানেই কবর দেওয়া হতো। গাছ আর লতাপাতাই দিনের বেলায়ও ভয়ঙ্কর দেখাতো জায়গাটি। আমি নিশিকে ডাকতে ডাকতে কবরস্থানের একদম ভেতরে চলে গেলাম। টর্চ লাইটের মৃদু আলোতে পা ফেলতে লাগলাম এক মাথা থেকে অন্য মাথায়, কিন্তু নিশির কোনো সারা শব্দ শুনতে পাচ্ছিলাম না। এর মাঝে খুব সুরেলা কণ্ঠে কান্নার আওয়াজ কানে এসে ঠেকল। ভাবলাম নিশি কোনো ব্যথা পেয়েছে কিনা। আমি তখন হন্তদন্ত হয়ে আবারও জোরে খুঁজতে লাগলাম নিশিকে। একটি মরা জামরুল গাছের সামনে আসতেই থমকে দাঁড়ালাম। নিশি উল্টো দিকে মুখ করে বসে আছে, তবে বসে থাকার ভঙ্গি ছিল অস্বাভাবিক। আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছো কেন নিশি? ব্যথা পেয়েছো নাকি? নিশি কোনো উত্তর দিল না, বরং কান্নার শব্দ আরো বেড়ে গেল। আমি বেশ বিরক্ত হয়ে নিশির আরো কাছে এগিয়ে গেলাম। মেয়েটার কাঁধে হাত রাখতেই সে পেছনে ঘুরে তাকালো। শরীর জুড়ে তখন শীতল স্রোত বয়ে গেল আমার। রক্তে মাখানো এক হিংস্র মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। তার বাম দিকের চোখটি নেই, হাতে একটি অর্ধগলিত বাচ্চার দেহ। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। উল্টো দিকে ঘুরে দৌড় দিতেই ধাক্কা খেলাম পাশের বাড়ির রিয়াজের সাথে। সে বিস্ময়ে অবাক, জিজ্ঞেস করলো, তুই এত রাতে কবরস্থানে? আমি বললাম, নিশিকে নিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম। মেয়েটা হঠাৎ এখানে ঢুকে পড়ে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। রিয়াজ চোখ বড় বড় করে বলল, তোর মাথা ঠিক আছে? নিশি ভাবি আধা ঘন্টা আগে আন্টিকে নিয়ে আমাদের বাসায় গেছে। আমি এতক্ষণ বাসায় ছিলাম। বিশ্বাস না হয় তুই ফোন করে দেখ। আমি নিশিকে সাথে সাথে ফোন দিলাম, আর নিশির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতক্ষণ তাহলে আমি কার সাথে হাঁটছিলাম? মাথা কাজ করছিল না আমার। নিজেকে একা সময় দিতে ব্রিজের দিকে হাঁটতে লাগলাম। আমার মন খারাপ হলেই ব্রিজের উপর বসে সময় কাটাতাম। ঝাউবন ঘেরা জায়গাটা খুব পছন্দ ছিল আমার। সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর ঝাউবনের পাশ থেকে দুইজনের ফিসফিস কথা বলার শব্দ শুনতে পেলাম। চোর ভেবে আমি গিয়ে আড়ালে দাঁড়াতেই দেখি রবিন, তার পাশে আরও একটি ছেলে সমানে মদ গিলছিল। রবিন ছিল রাবেয়ার মেজো খালার ছেলে। নিশিদের বাড়ি থেকে একটু দূরেই রবিনদের বাড়ি। আমি কান খাড়া করতেই শুনতে পেলাম রবিনের কথা, শোন, আজকে মনের আনন্দে মদ খাবো। বাদলের এমন অবস্থা হয়েছে, এখন বউ জামাই মিলে পাগল হওয়া বাকি। রাবেয়ার দেহটাকে কাজে লাগিয়ে এমন বান মেরেছি, মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমি নিজের কানে কথাগুলা বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে বড় হুজুর যা বলেছে সব ঠিক? আরও বিস্তারিত জানতে একটা লাঠি নিয়ে ধাওয়া দিলাম রবিনকে। তখনও মদ খায়নি সে। আমাকে দেখে দিল বনের মাঝ বরাবর ছুট। নিজের ভেতরে জেদ চেপে গিয়েছিল, হাল ছাড়িনি রবিনের পিছু নিতে। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। ঝাউবন পেরিয়ে গিয়েই পিচঢালা সড়কের রোড। রাস্তার উপরে উঠতেই আচমকা এক গাড়ির সামনে পড়ে গেল রবিন। ঘটনাস্থলেই মারা গেল সে। পরদিন সকালেই আবার নিশিকে নিয়ে বড় হুজুরের কাছে ছুটে গেলাম। তিনি আমাকে দেখে বললেন, আমি জানতাম আপনি আমার কাছে আবার ফিরে আসবেন, তবে আপনার মনে বিশ্বাস আগের চেয়ে অনেক বেশি। আমি আর চুপ না থেকে রবিনের কথাগুলো তাকে খুলে বললাম। সব শুনে বড় হুজুর বললেন, আমাকে একটু সময় দিন, হাজিরার ব্যবস্থা করতে হবে। তখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। তিনি আমাকে সাথে করে নামাজ পড়লেন। নামাজ শেষে বসলেন হাজিরাই। হুজুর চোখ বন্ধ করতেই সব শব্দ যেন থেমে গেল, অথচ তার আগে পাখির কিচিরমিচিরে পরিবেশটা ছিল কোলাহল মুখর। বেশ কিছুক্ষণ পর টিনের চালে বড় ইট পড়ার মতো একটা শব্দ হলো। আমি আর নিশি দুজনে একটু কেঁপে উঠলাম। নিশি ভয় পেয়ে শক্ত হাতে চেপে ধরল আমাকে। হুজুর নিজে নিজেই কিছু প্রশ্ন করছিলেন, আবার নিজেই কিছু কথার উত্তর দিচ্ছিলেন। ব্যাপারটা এমন যে আমরা দুজন ছাড়াও হুজুরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মিনিট 30 পর হুজুর চোখ খুলতেই পরিবেশ আবার আগের মতো হয়ে গেল। তিনি আমাকে বললেন, আপনার স্ত্রীর মাথায় হাত দিন, অস্বাভাবিক কিছু খুঁজে পান কিনা দেখেন তো। আমি নিশির মাথায় হাত রাখতেই বড়ির দানার মতো কিছু একটা ঠেকলো। চুল সরাতেই দেখি সেখানে চুলের জট লেগেছে, আর তার ভেতরে কয়েকটা সরু পিন। আমি হুজুরকে দেখাতেই তিনি বললেন, আরও আছে।
আর এসব দিয়ে আপনার স্ত্রীর উপর কালো জাদু করা হয়েছে। আমি আরও 3টা সরু পিনের জট খুঁজে পেলাম। হুজুর একটা ব্লেড দিয়ে তা কেটে কাচের একটা বয়ামে রেখে দিলেন। তারপর বললেন, ভাববেন না সব শেষ, এত সহজ নয়। রবিন আপনার বাড়ির চারপাশে মরা কাকের মাথা দিয়ে 4টি পেরেক পুঁতে দিয়েছে। আর বাড়িতে গেলেই আপনি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন বেশি হবেন। হুজুরের কথাগুলো যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। একটা মানুষ অন্য একজনের এত ক্ষতি করতে পারে তা জানা ছিল না। আমি আর দেরি না করে হুজুরকে সাথে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। কিন্তু সেখানে বাধে আর এক বিপত্তি। বড় চাচা কিছুতেই হুজুরকে বাড়ি ঘুরতে দেবেন না, এতে নাকি বাড়ির অমঙ্গল হয়। আমি তার কথায় কোনো যুক্তি না পেয়ে হুজুরের কথায় অবিচল রইলাম। শেষ পর্যন্ত অনেক জোরাজুরি করে বাড়ির চারপাশে মাটি খোঁড়া শুরু করলাম। আর 4 কোণায় রশি দিয়ে বাঁধা পেরেকের সাথে মরা কাকের মাথা খুঁজে পেলাম। হুজুর সেগুলো বয়ামে ভরে বললেন, আর কোনো ঝামেলা নেই, আমি আজ রাতের মধ্যেই সব নষ্ট করে দেব। হুজুরকে ধন্যবাদ জানিয়ে সেদিন রাতে নিশিকে সাথে নিয়ে খুব আনন্দের একটা ঘুম দিলাম। কিন্তু তখনও বুঝতে পারিনি এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী। সব কিছু ভালোই ছিল আমাদের। রাবেয়ার ভয়টা তখন একদম ভুলে গিয়েছিলাম। এক রাতে আমি আর নিশি বিছানায় বসে গল্প করছিলাম। হঠাৎ নিশি বলল, আমার ভীষণ চা খেতে ইচ্ছা করছে। আমি বললাম, বানালে মন্দ হয় না, আর গল্প কি চা ছাড়া জমে? নিশি চা বানাতে রান্নাঘরে চলে যেতেই আমি ফোনটা হাতে নিয়ে বসে পড়লাম। একটু পর আমার পায়ের আঙুলে কেউ যেন আলতোভাবে ছুঁয়ে দিল। প্রথমে ভাবলাম হয়তো বিড়াল হেঁটে গেছে নিচ দিয়ে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে এবার হাতের জোরালো অস্তিত্ব টের পেলাম পায়ের আঙুলে। আমি একটু লাফ দিলাম সঙ্গে সঙ্গে। বিছানার নিচে তো কেউ থাকার কথা নয়, আর বাড়িতে তেমন ছোট বাচ্চা নেই যে দুষ্টুমি করবে। ফোনটা হাত থেকে রেখে একটু চুপ হয়ে গেলাম। তারপর কি হয় দেখার জন্য। একটু পর আবারও একটা খসখসে হাত আমার পা ধরে টান দিল। এবার একটু ভয় পেলাম আমি। হাতটি কোনো বাচ্চার নয়, বড় মানুষের হাত। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, খাটের নিচে কে? সঙ্গে সঙ্গে শুনতে পেলাম নিশির কণ্ঠ, আমি রে হারামজাদা, আমার সাথে নিচে আসো। আমি হেসে বললাম, চা ফেলে রেখে খাটের নিচে কখন গেলে? নিশির কথা মতো খাটের নিচে মাথা দিলাম। অবাক কাণ্ড, ভেতরে কেউ নেই। কিন্তু ঠিক কোনায় চোখ পড়তেই ভয়ে শরীর কাঁপতে শুরু করলো। একটি রক্তাক্ত কাটা পা ঝুলে আছে। দৃশ্যটা দেখে আমার রাবেয়ার কথা মনে পড়ে গেল। তাহলে কি রাবেয়া যায়নি? ভয়ে ভয়ে মাথাটা তুলতেই দেখি সেখানে কেউ নেই। মনের ভুল ভেবে বড় একটা নিঃশ্বাস ফেলতেই এবার খাটের নিচ থেকে রাবেয়ার কণ্ঠ শুনতে পেলাম, কি ভেবেছিলি আমি চলে গিয়েছি? এত সহজে আমি যাব না। তোর মৃত্যু দেখে তবেই আমার শান্তি। একটি কালো লিকলিকে মাথা বিছানার উপর ভেসে উঠল। আর সহ্য করতে পারলাম না। জোরে চিৎকার দিতেই সবাই ছুটে আসলো আমার রুমে। আর অদৃশ্য হয়ে গেল রাবেয়া। তার পরদিন এক আকাশ পরিমাণ রাগ নিয়ে আবারও ছুটে গেলাম সেই বড় হুজুরের কাছে। তিনি জোর গলায় বললেন, এমন হতেই পারে না, নিশ্চয় কোথাও ঝামেলা হয়েছে। জোহরের নামাজের পর আবারও হাজিরা বসালেন হুজুর। আর যা বললেন তা শুনে আমার অজ্ঞান হওয়ার জোগাড়। এই কালো জাদুর প্রভাব যদি কোনোদিন ভুলে নষ্ট বা ধরা পড়ে যায়, তা মাথায় রেখে রাবেয়ার কবরকে নাপাক করে রাখা হয়েছে। তাই জট কিংবা পেরেক তুলে ফেলার পরেও রাবেয়ার আত্মা মুক্তি পায়নি। হুজুরের কথা মতো এবার গেলাম রাবেয়ার কবরের সামনে। তবে হুজুর বারবার সতর্ক করে বলল, কাজটা মোটেও সহজ নয়, অনেক বাধার সম্মুখীন হতে হবে তোমাকে। আমি হুজুরের কথা মতো সকল প্রস্তুতি নিয়ে মাঝরাতে বেরিয়ে পড়লাম বাহিরে। রাবেয়ার কবর ছিল তাদের বাড়ির পেছনের দিকে, তাই চোখ কান খোলা রাখলাম। মাঝরাতে কেউ যেন প্রকৃতির ডাকে বাহিরে না আসে, ধরা পড়লে তার পরিণাম হবে ভয়ঙ্কর। আমার ভাগ্য ভালো ছিল, কোনো ঝামেলা ছাড়াই রাবেয়াদের বাড়ি পেরিয়ে গেলাম। কিন্তু আচমকা চারপাশের পরিবেশ পাল্টে গেল। ভয়ঙ্কর ঝড়ে দাঁড়াতে পারছিলাম না। তার সঙ্গে অনেক পরিচিত মানুষের কণ্ঠ শুনতে পেলাম। বাবা আমাকে রেগে বলছে, বউ রেখে এত রাতে এখানে কি? তোর আজ খবর আছে।
আমি উত্তর দিতে পেছনে ঘুরতে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে সামলে নিলাম। হুজুর বারবার বলেছিল, যা কিছুই হয়ে যাক পেছনে তাকানো যাবে না। আমি কবর খুঁড়তে শুরু করে দিলাম কোদাল হাতে নিয়ে। বড় বড় মাটির আদলা তুলতেই কোদালের মাথায় ঠেকলো বাঁশ। হাত দিয়ে বাঁশের আবরণ সরাতেই কবরের ভেতরে চোখ পড়ল সাদা কাপড়ে মোড়ানো একটা পোটলা। আমি আর দেরি না করে হাত দুটো ঢুকিয়ে দিলাম কবরের ভেতরে। তখনই কেউ যেন আমার হাত চেপে ধরল। শুনতে পেলাম, এখান থেকে কিছুই নিতে পারবি না, তোকে মরতে হবে, তবেই আমার শান্তি মিলবে। আমি একটু ঘাবড়ে গেলেও ভয় পেলাম না। হুজুরের শেখানো সূরা জোরে জোরে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পরেই শিথিল হয়ে গেল আঁকড়ে ধরা হাতের জোর। তারপরের ঘটনা ছিল খুবই সামান্য। কাপড়ের পোটলাটি নিয়ে হুজুরের হাতে তুলে দিতেই তিনি আমাকে তার ভেতর থেকে রাবেয়ার মাসিকের রক্তমাখা প্যাড দেখিয়ে বললেন, মানুষ কতটা খারাপ হতে পারে ভেবে দেখেছেন? আজ থেকে রাবেয়ার আত্মা মুক্তি পেয়েছে, আর কখনো আপনাদের দুজনের উপরে খারাপ নজর আসবে না। হুজুরের কথা সত্য হয়েছিল বটে। এরপর থেকে আমাদের দুজনকে খারাপ কিছু কখনোই ক্ষতি করেনি। তবে রবিনের স্বার্থ নিয়ে তখনও আমার কৌতূহল ছিল, কিন্তু শেষ পর্যন্ত জানতে পারলাম সে ছোটবেলা থেকেই রাবেয়াকে প্রচণ্ড ভালোবাসত। বিয়ের কথাও বলেছিল, কিন্তু রাবেয়ার বাবা রাজি হয়নি। আর রাবেয়ার সাথে আমার সম্পর্কে সে কখনো খুশি ছিল না। যখন শুনতে পারল আমি রাবেয়াকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করেছি, তখনই সে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠল। আর এসব কিছু কোনোভাবে আমার বড় চাচা জেনে ফেললেন, আর তাই আমার সব কিছুতেই তিনি বাধা দিতেন। কারণ কোনোভাবে আমি মারা গেলে আমার বাবার সব সম্পত্তির মালিক হবে তার ছেলে। রবিনের মাতাল সেই বন্ধুকে চেপে ধরতেই হরহর করে সব বলে দেয় আমাকে। পরে অবশ্য বড় চাচা সব স্বীকার করে মাপ চায় আমার কাছে। আমিও চাচাকে ক্ষমা করে দেই। তারপর কেটে গেছে 2 বছর। এখন আমার একটি 9 মাসের ফুটফুটে কন্যা সন্তান আছে। রাবেয়ার প্রতি সম্মান রেখে আমি মেয়ের নাম রেখেছি রাবেয়া। আমার পাশে শুয়ে ফোনের দিকে তাকিয়ে হাত পা ছুড়ে খেলা করছে মেয়েটি। গল্পটি লেখা শেষ করতেই আমি রাবেয়াকে কোলে তুলে কপালে একটি চুমু এঁকে দিলাম। আচমকা আমার ছোট্ট মেয়ে রাবেয়া কথা বলছে, আমি কিন্তু আমার কথা রেখেছি, তোমাকে আমি ছেড়ে যাইনি, আর তুমি আমার নামও রেখেছো রাবেয়া। সমাপ্ত।